প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 4-এ। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্যারাডের সূত্র নিয়ে। এই ফ্যারাডের সূত্র থেকে আমাদের বেশ গাণিতিক অঙ্ক আসে, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করতে পারি আমাদের এই টপিক নিয়ে আলোচনা। আমরা আসবো আমাদের এই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের দুইটা সূত্র আছে। তোমাদের সিলেবাসে প্রথম সূত্র নিয়ে আলোচনা করা হয়। আমরা শুরু করতে যাচ্ছি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র নিয়ে। আমাদের সূত্রটা কি বলছে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখবো আমরা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আচ্ছা, জিনিসটা কি আমরা একটু বুঝি। ধরো আমাদের একটা তড়িৎ কোষ আছে, সেই তড়িৎ কোষে কিন্তু দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে আমাদের অ্যানোড, একটা হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড। বাম পাশের তড়িৎদ্বারটাকে আমরা বলতাম হচ্ছে আমাদের অ্যানোড এবং ডান পাশের তড়িৎদ্বারটাকে আমরা বলি হচ্ছে আমাদের ক্যাথোড। এখন আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে বলছিলাম আমাদের যদি এখানে একটা ধরো তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে, ধরো আমি এখানে দিলাম কি কপার সালফেট। এখন এই কপার সালফেটের মধ্য দিয়ে আমরা যদি তড়িৎ চালনা করি, তাহলে কি ঘটনা ঘটে? কপার সালফেটটা বিয়োজিত হয়ে দুইটা আয়ন দিবে, কপার আয়ন এবং হচ্ছে আমাদের সালফেট আয়ন। এই যে দুইটা আয়ন আমাদের উৎপন্ন হলো, সেখান থেকে যেটা আমাদের ধাতব আয়ন অর্থাৎ কপার আয়ন, সে কি করবে? ক্যাথোডে গিয়ে ধাতু হিসাবে জমা হবে। খেয়াল করো, দ্রবণটা ছিল কপার সালফেটে, তার মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ চালনা করছি, সেটা বিয়োজিত হয়ে দুইটি আয়ন আমাদের উৎপন্ন করে, একটা ক্যাটায়ন, একটা হচ্ছে আমাদের অ্যানায়ন। এই দুইটি আয়নের মধ্যে যেটি আমাদের ধাতব আয়ন, সেটা কি করবে? ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতু হিসাবে জমা হবে। তার মানে মনে রাখবা, কোন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে আমাদের ধাতু জমা হবে ক্যাথোড তড়িৎ দ্বারে। তার মানে কিভাবে জমা হবে? এই কপার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে আমাদের কপার ধাতু হিসাবে জমা হবে। যেহেতু তার দুইটি ইলেকট্রনের ঘাটতি ছিল, এজন্য সে ক্যাথোডে গিয়ে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসাবে জমা হবে। এখন আমাদের যে মূল টপিকটা, সেটা হচ্ছে আমরা একটা তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের যে পরিমাণটা আমরা পাবো, সেটা হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এই কথাটা মানে হচ্ছে আমার এই ক্যাথোড তড়িৎ দ্বারে যে পরিমাণ ধাতু জমা হবে, সেটা নির্ভর করবে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের, এবং তাদের সম্পর্কটা হচ্ছে আমাদের সমানুপাতিক। তার মানে হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যত বেশি হবে, আমাদের এই ক্যাথোড তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি হবে। এখন আমরা যদি বলি যে আমাদের কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে আমরা যদি কিউ কুলম্ব পরিমাণ তড়িৎ প্রবাহিত করার কারণে আমাদের কোন একটি তড়িৎ দ্বারে ডব্লিউ গ্রাম ভরের পদার্থ আমাদের যদি সঞ্চিত হয় বা দ্রবীভূত হয়, তখন আমরা ফ্যারাডের সূত্র অনুসারে কি লিখতে পারবো? তখন আমরা ফ্যারাডের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ডব্লিউ সমানুপাতিক হচ্ছে আমাদের কিউ। আবার লক্ষ্য করো, আমাদের কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে আমরা যদি কিউ কুলম্ব পরিমাণ তড়িৎ প্রবাহিত করি এবং সেখানে যদি তড়িৎ দ্বারে ডব্লিউ গ্রাম ভরের কোন একটি ধাতু কি হয়? জমা হয়, তখন ফ্যারাডের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ডব্লিউ সমানুপাতিক হচ্ছে কিউ। এখন এই ডব্লিউ সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠে দিয়া কি লিখতে পারি বলতে? একটা জেড লিখতে পারবো, যেটা আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা লিখলাম জেড। এই জেডটা কি? জেডটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার চলে আসো আমাদের, আমরা জেড সমান পড়ছিলাম, তোমাদেরকে আমরা পড়াইছিলাম জেড সমান হচ্ছে আমাদের কত বলতো? এম বাই এন এফ। এম বাই এন এফ। এবং আমাদের যে কিউ দেখতে পাচ্ছ, কিউর পরিবর্তে আমরা লিখতে পারি আইটি। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আমাদের কি বলতো? সময়। তড়িৎ প্রবাহ এবং সময়ের মানটা গুণ করলে আমরা পাবো প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, দ্যাট মিন্স কিউর মান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি এম বাই এন এফ, আর কিউর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের আইটি।
তাহলে ফাইনালি আমাদের ডব্লিউ সমান আমরা লিখতে পারবো MIT/NF। এটা থেকে আমরা আমাদের গাণিতিক ম্যাথ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি দেখো তো, ডব্লিউ সমান MIT/NF। ডব্লিউ সমান আমরা পাইলাম হচ্ছে MIT/ কত বলো তো, NF। এই সূত্র দিয়ে আমরা আসলে কি করব? এই সূত্র দিয়ে আমাদের বের করতে পারবো কোন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ভর সঞ্চিত বা দ্রবীভূত হবে সেই মানটা আমরা নির্ণয় করতে পারবো। অথবা আমাদের নির্দিষ্ট পরিমাণ ধাতু সঞ্চিত হতে কি পরিমাণ সময় লাগে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি আমাদের এই সূত্রের পরিচয়গুলো একটু যদি দেখি, আমাদের এখানে ডব্লিউ বলতে আমাদের কি বোঝায় বলতো, সঞ্চিত সঞ্চিত পদার্থের পরিমাণ। সঞ্চিত পদার্থের পরিমাণ অর্থাৎ কতটুকু ধাতু জমা হবে তার পরিমাণ, যার এককটা হচ্ছে আমাদের গ্রাম। এরপর হচ্ছে আমাদের এম মানে কি বোঝায়, যে ধাতুটা জমা হবে তার হচ্ছে আণবিক ভর। আই মানে হচ্ছে কি বলতো, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, যার এককটা আমরা জানি অ্যাম্পিয়ার। টি বলতে কি বোঝায়, সময়। সময়ের এককটা হচ্ছে আমাদের সেকেন্ড। আর এন মানে হচ্ছে আমাদের যোজনী। এটা একটু মনে রাখবা, এই যোজনীটা আমরা বের করব। ওই যে মনে আছে কিনা, ক্যাথোডে যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে আমাদের এন এর মান। অর্থাৎ কোন একটি ধাতব আয়ন যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে রূপান্তরিত হয় সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এন এর মান। আর এফ এর মানটা আমরা জানি 1 ফ্যারাডে, যার মান হচ্ছে 96,500 কুলম্ব। 96,000 কি বলতো, 500 কুলম্ব। তাহলে এই হলো আমাদের সূত্রের পরিচিতি। এখান থেকে আমরা, এই সূত্র থেকে আমরা দুটা কাজ করতে পারি। একটা হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে সময়ের মানটা আমরা নির্ণয় করতে পারি। তো আমরা আসি এবার আমাদের এই ফ্যারাডের সূত্রের রিলেটেড আমাদের একটা তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কি আমরা একটু বোঝার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি। এই বিক্রিয়ার মাধ্যমে ফ্যারাডের সূত্রের যে তাৎপর্যটুকু আছে সেটা আমরা জানবো। এবং এই কনসেপ্ট থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ হয়। তো সব টাইপের এমসিকিউ করার জন্য আমরা এই টপিকটা একটু ভালো করে বুঝবো। শুরুতে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরো আমাদের কোন একটি ক্যাথোড তড়িৎদ্বারে সিলভার ধাতু জমা হবে। কোন ধাতু জমা হবে? সিলভার ধাতু জমা হবে। এখন ক্যাথোডে যে সিলভার ধাতুটা জমা হবে, ক্যাথোডে তো আমাদের একটা বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াটা কেমন তোমরা লক্ষ্য করছো কিনা, আগে ধাতব আয়ন থাকবে, সে ইলেকট্রন ক্যাথোডে গিয়ে গ্রহণ করে তার পর্যায়ে হচ্ছে ধাতুতে রূপান্তরিত হবে। তার মানে ক্যাথোডে যে আমাদের সিলভার ধাতুটা জমা হচ্ছে সেটা মূলত ছিল কি, সিলভার আয়ন। এই সিলভার আয়নের একটা ইলেকট্রন ঘাটতি আছে, তখন সে ক্যাথোডে গিয়ে ওই একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। তাহলে সিলভার ধাতু ক্যাথোডে জমা হওয়ার রিঅ্যাকশনটা হচ্ছে সিলভার আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হলো। এখন লক্ষ্য করো, এই যে সিলভার আয়ন ছিল এটা কত মোল ছিল আমাদের, 1 মোল। এবং যে সিলভার ধাতুটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটা কত মোল, 1 মোল। এখন মনোযোগ দিয়ে একটু শোনো, 1 মোল ধাতব আয়ন থেকে 1 মোল ধাতু উৎপন্ন হতে আমাদের ইলেকট্রন গ্রহণ করা লাগছে একটি। মনে রাখবা, যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয় আমাদের তত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। খেয়াল করেন, 1 মোল সিলভার আয়ন থেকে 1 মোল সিলভার ধাতু রূপান্তরিত হতে আমাদের একটি ইলেকট্রন গ্রহণ করছে। আমি বলছিলাম যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তত ফ্যারাডে আমাদের বিদ্যুৎ লাগবে। যেহেতু আমাদের এখানে একটি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 1 ফ্যারাডে আমাদের কি লাগবে বলতো, বিদ্যুৎ লাগবে। আচ্ছা, আমরা যদি এটাকে কুলম্বতে হিসাব করতাম তাহলে আমরা লিখতে পারতাম কিনা 1 ইন্টু 96,500 কুলম্ব। তাহলে ওই 1 মোল সিলভার ধাতু উৎপন্ন হতে আমি যদি বলি কত কুলম্ব তড়িৎ লাগবে, তাহলে বলতে পারবা 96,500 কুলম্ব। এবার আরো একটা জিনিস তোমরা জানবা, যে কোন একটা ধাতুর 1 মোলের পরিবর্তে আমরা তার কি লিখতে পারবো, আণবিক ভর লিখতে পারবো। কোন একটা ধাতুর 1 মোলের পরিবর্তে কি লেখা যাবে, আণবিক ভর লেখা যাবে। তাহলে সিলভারের 1 মোল তার আণবিক ভর হচ্ছে 108 গ্রাম। তাহলে আমরা এই জিনিসটাও কিন্তু লিখতে পারবো। তাহলে কি জিনিসটা আমরা দেখলাম, 1 মোল সিলভার আয়ন থেকে 1 মোল সিলভার ধাতু
পরিণত হতে যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করা লাগছে, তার মানে আমরা বলতে পারি এখানে 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়। আর যদি সেটাকে কুলম্বে কনভার্ট করি তাহলে আমরা বলতে পারবো ৯৩৫০০ কুলম্ব তড়িৎ প্রয়োজন। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আমাকে যদি বলা হয় এখানে কত গ্রাম সিলভার ধাতু জমা হয়েছে, তখন আমরা বলতে পারবো যেহেতু সিলভারের 1 মোল সমান হচ্ছে তার আণবিক ভর অর্থাৎ 108 গ্রাম, তার মানে হচ্ছে আমাদের 108 গ্রাম আমরা এখান থেকে সিলভারটা পাবো। অনুরূপ আরেকটা বিক্রিয়া আমরা দেখি, ধরো কপার 2+ থেকে কপার ধাতু আমাদের জমা হলো। যেহেতু এখানে আমাদের দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। দ্যাট মিন্স এখানে 1 মোল কপার আয়ন থেকে 1 মোল কপার ধাতুতে পরিণত হতে এবার কিন্তু দুটি ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 2 ফ্যারাডে। যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তত ফ্যারাডে আমাদের কি লাগবে? বিদ্যুৎ লাগবে। এখন এটাকে যদি আমি কুলম্বতে হিসাব করি তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু ৯৬৫০০ কুলম্ব। আর যদি কপারের 1 মোলের পরিবর্তে ভর হিসাব করি তখন তার আণবিক ভর লাগবে। আমরা জানি কপারের আণবিক ভর হচ্ছে ৬৩ দশমিক কত গ্রাম? 5 গ্রাম। ঠিক আছে, এরপর একটা দেখি আমরা, ধরো এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম 3+। এই ক্রোমিয়াম 3+ থেকে যদি ক্রোমিয়াম ধাতু উৎপন্ন হয়, এই ক্রোমিয়ামে যেহেতু 3টে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে সে ক্যাথোডে 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম ধাতুতে পরিণত হবে। যেহেতু আমাদের 1 মোল ক্রোমিয়াম আয়ন থেকে 1 মোল ক্রোমিয়াম ধাতু উৎপন্ন হইতে 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের এখানে বিদ্যুৎ লাগবে হচ্ছে 3 ফ্যারাডে। আর যদি কুলম্ব হিসাব করি তাহলে কত লিখতে হবে? 3 ইন্টু ৯৬৫০০ কুলম্ব। আর যদি আমরা বলি কত গ্রাম ক্রোমিয়াম উৎপন্ন হয়েছে, তাহলে তার 1 মোলের পরিবর্তে তার আণবিক ভর, ক্রোমিয়ামের আণবিক ভর হচ্ছে 52 গ্রাম। আচ্ছা, এই যে আমরা 3টা সম্পর্ক তোমাদেরকে দেখালাম, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? লক্ষ্য করো, 1 মোল ধাতব আয়ন থেকে 1 মোল ধাতু উৎপন্ন হইতে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, অথবা ওই ইলেকট্রন সংখ্যা সমপরিমাণ, ওই ইলেকট্রন সংখ্যা বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তার সাথে ৯৬৫০০ কুলম্ব পরিমাণ বিদ্যুৎ লাগবে। দুইটা কথা বলছে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে বিদ্যুৎ, অথবা যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যার সাথে ৯৬৫০০ কি হবে? গুণ হয়ে কুলম্ব হবে। তাহলে আমরা এখান থেকে সর্বসাকুল্যে একটা সম্পর্ক আমরা একটু দেখবো। সেই সম্পর্কটা কি দেখেন তো, সম্পর্কটা দেখেন এখানে আমরা লিখছি, দেখো তো, আমাদের 1 মোল ধাতুর আয়ন থেকে আমরা ধাতু আণবিক ভর পাবো কিভাবে? হয় বলছে n সংখ্যক ফ্যারাডে, নাহলে বলছে n ইন্টু ৯৬৫০০ কুলম্ব। এই কথাটা মানে কি? মানে হচ্ছে 1 মোল ধাতুর আয়ন থেকে যে ধাতুটা আমরা পাবো তার আণবিক ভর হবে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে, অথবা তার সাথে কি হবে বলতো? ৯৬৫০০ গুণ করলে তত কুলম্ব হবে। এখানে n বলতে কি বোঝাচ্ছে? যতগুলো আমাদের ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, n এর মান তত। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করলে n এর মান হবে 1, দুইটি ইলেকট্রন গ্রহণ করলে n এর মান হচ্ছে কত বলতো? 2। তাহলে সহজ জিনিস হচ্ছে 1 মোল ধাতব আয়ন থেকে কোন একটা ধাতুর আণবিক ভর হবে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে, অথবা তার সাথে ৯৬৫০০ কুলম্ব সংখ্যক সমান হবে। আমরা এবার তার তাৎপর্যটা একটু বলি, যে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন পদার্থের আয়ন থেকে, দেখেন কোন পদার্থের আয়ন থেকে 1 মোল পরিমাণ কোন একটা পদার্থ তড়িৎ দ্বারে সঞ্চিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ, 1 মোল ধাতব আয়ন থেকে তাকে আমরা তড়িৎ দ্বারে সঞ্চিত করতে আমাদের প্রয়োজনীয় তড়িতের পরিমাণ, এই তড়িতের পরিমাণ কোনটা? কত ফ্যারাডে বা কত কুলম্ব, এটা বোঝাচ্ছে তড়িতের পরিমাণ। কি হবে? ওই পদার্থের ধনাত্মক আয়নের আধানের সমান মোল ইলেকট্রনের সমান। এই কথাটা দেখো, ওই পদার্থের ধনাত্মক আয়নের আধানের সমান মানে হচ্ছে, তোমরা যদি খেয়াল করো সিলভার আয়ন যখন আমরা নিলাম তার চার্জ কতগুলো ছিল? একটা।
এই জন্য দেখো তো সে একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে আমাদের বিদ্যুৎ লাগবে হচ্ছে কত ফ্যারাডে, কত ফ্যারাডে মানে 1 ফ্যারাডে। আবার যদি তুমি কপারের কথা হিসাব করো, এখানে আয়ন কতটুকু ছিল 2 প্লাস, এই জন্য এখন বিদ্যুৎ লাগবে কত ফ্যারাডে, বিদ্যুৎ 2 ফ্যারাডে। যখন আমরা ক্রোমিয়াম হিসাব করছিলাম, ক্রোমিয়াম কত প্লাস, 3 প্লাস, এই জন্য তার বিদ্যুৎ লাগবে কত ফ্যারাডে, 3 ফ্যারাডে। এটা হচ্ছে শর্টকাট। অর্থাৎ আমাদের কোন একটা পদার্থের আয়ন থেকে 1 মোল পরিমাণ আমরা যদি কোন একটা কি করতে চাই, আমাদের কোন একটা পদার্থকে তড়িৎ দ্বারে সঞ্চিত করতে যাই, তখন আমাদের প্রয়োজনীয় যে বিদ্যুতের পরিমাণ সেটা বলছে ওইখানে যে ধাতব আয়ন আছে তার চার্জের মান বা আধানের মানটা সংখ্যক সমপরিমাণ বিদ্যুৎ লাগবে। মানে ধনাত্মক চার্জ যদি 1 হয় তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, ধনাত্মক চার্জ যদি 2 হয় তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, ধনাত্মক চার্জ যদি 3 হয় তাহলে আমাদের 3 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা একেবারে যদি সহজ করে বলি, সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, 1 মোল ধাতুর আয়ন থেকে 1 মোল ধাতু পেলে ওই ধাতুর 1 মোলের পরিবর্তে আমরা কি লিখবো, আণবিক ভর। এখানে কি আছে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে বিদ্যুৎ। যদি কুলম্বতে কনভার্ট করি তাহলে শুধুমাত্র এফ এর পরিবর্তে আমরা কি লিখবো, 96,500 কুলম্ব। এবার আমরা এখান থেকে আমাদের এমসিকিউ এর জন্য ছোট ছোট কিছু ম্যাথ করব, এগুলো আমাদের এমসিকিউ টাইপের জন্য আমাদের আসে। তাহলে আমরা আসি আমাদের এখানে অঙ্কগুলো। প্রথমে দেখো তো বলছে কি, কপার সালফেট দ্রবণে আমরা যদি 1 ফ্যারাডে চার্জ দ্বারা কত গ্রাম কপার সঞ্চিত হবে। তাহলে আমাদের একটা দ্রবণ দেওয়া আছে, সেখানে কি আছে, কপার সালফেট নামক একটা যৌগ আছে, তার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি আমাদের কি উৎপন্ন হবে, কপার 2 প্লাস যোগ হচ্ছে সালফেট আয়ন। এখন এই যে কপার সালফেটকে তড়িৎ চালনা করার পর দুইটা আমরা আয়ন পেলাম, এখান থেকে কে ধাতু হিসাবে জন্ম হতে পারবে, কপার আয়ন। কপার আয়ন কি করতে পারবে, দেখেন কপার আয়ন ওই যে ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসাবে কি হবে, সঞ্চিত হবে। তাহলে দ্রবণটা ছিল আমাদের কপার সালফেট, সেখান থেকে তড়িৎ বিশ্লেষণ করার কারণে আমরা দুইটা আয়ন পেয়েছি, কপার আয়ন এবং কি আয়ন, সালফেট আয়ন। তো এখানে কে ধাতু হিসাবে জন্ম হতে পারবে, কপার আয়ন। কপার আয়ন কত ইলেকট্রন ঘাটতি আছে, দুইটা। দুটি ইলেকট্রন যেহেতু ঘাটতি আছে, সে ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এখন আমাদের মূল যে প্রশ্নটা ছিল, আমরা যদি 1 ফ্যারাডে পরিমাণ চার্জ প্রবাহিত করি তাহলে কত গ্রাম কপার ধাতু আমাদের জমা হবে। এখন লক্ষ্য করো, এখানে কপার আয়ন কত মোল পেয়েছি আমরা, 1 মোল, এবং কপার ধাতু আমরা কত মোল পেয়েছি, 2 মোল, 1 মোল। 1 মোল কপার আয়ন থেকে আমরা 1 মোল কপার উৎপন্ন করতে গিয়ে আমরা দেখি যে আমাদের দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। আমরা বলছিলাম যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত ফ্যারাডে আমাদের বিদ্যুৎ লাগবে। যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে দুইটা, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে। তার মানে হচ্ছে 1 মোল কপার আয়ন থেকে 1 মোল কপার ধাতু উৎপন্নকালে দুটি ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, তাহলে আমাদের 2 ফ্যারাডে পরিমাণ কি লাগবে, বিদ্যুৎ লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কপারের ভরটা বের করা। এখন এই 1 মোলের পরিবর্তে কপারের আমাদের আণবিক ভর আমরা লিখবো। কপারের আণবিক ভর কত বলতো, 63 দশমিক কত গ্রাম বলতো। এই সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি বলতো, আমরা যদি 2 ফ্যারাডের তড়িৎ চালনা করি তাহলে কপার জমা হবে কত গ্রাম, 63 দশমিক কত গ্রাম, 5 গ্রাম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলা যায় 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে, 2 ফ্যারাডে পরিমাণ কি বলতো, বিদ্যুৎ প্রবাহে কপার সঞ্চিত হয়, কপার সঞ্চিত হয় কত গ্রাম, 63 দশমিক কত গ্রাম, 5 গ্রাম। কিন্তু আমাদের প্রশ্ন কত ফ্যারাডের জন্য বলছে, 1 ফ্যারাডে। তাহলে আমরা লিখতে পারবো এখন 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের কপার সঞ্চিত হবে, তাহলে 63.5 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে হচ্ছে 31.75 গ্রাম। ঠিক আছে, তাহলে বিজ্ঞা থেকে পাইলাম যে 2 ফ্যারাডের তড়িৎ চালনা করলে তার আণবিক ভরের সমতুল্য ধাতু আমাদের কপার ধাতু জমা হবে। যেটা আমাদের 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের কথা বলছে, তার জন্য হচ্ছে 31.75 গ্রাম আমাদের কপার ধাতু সঞ্চিত হবে। এরপর উদাহরণ আসবো, এবার বলছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। আগের অঙ্কটা ছিল আমাদের বিদ্যুতের পরিমাণটা দেওয়া ছিল, আমরা ভর বের করছিলাম। এবার প্রশ্নে ভর দেওয়া আছে, আমরা বিদ্যুতের পরিমাণটা বের করব। এখন দেখো
যে বলছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা যে জমা হবে সেটা কোথায় জমা হবে? ক্যাথোড তড়িৎ দ্বারে। এখন ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হয়? আগে একটা আয়ন থাকবে, সেই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তারপর ধাতু হিসাবে জমা হবে। যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম ধাতুটা জমা হবে, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নটা কি? অ্যালুমিনিয়ামের আয়নটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+ ক্যাথোডে গিয়ে তার যতগুলো ইলেকট্রন ঘাটতি আছে সেটা গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে হলে সেই অ্যালুমিনিয়াম আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু হিসাবে জমা হবে। এখন আমরা যদি এখানে দেখি আমাদের 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন থেকে অ্যালুমিনিয়াম ধাতু পাচ্ছি আমরা কত মোল? 1 মোল। এখন এই 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন থেকে 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু পেতে 3টে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমাদের বিদ্যুৎ লাগবে কত ফ্যারাডে? 3 ফ্যারাডে। আবার এই 1 মোলের পরিবর্তে আমরা অ্যালুমিনিয়ামে কি লিখতে পারবো? আণবিক ভর। তাহলে অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে কত গ্রাম? 27 গ্রাম। তাহলে বলা যায় আমরা যদি 3 ফ্যারাডে পরিমাণ আমরা যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে অ্যালুমিনিয়াম কত গ্রাম জমা হবে? 27 গ্রাম কি বলতো জমা হবে। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু সেটাই বলছে, আমরা বলতে পারি তাহলে যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হতে কত লাগবে? 3 ফ্যারাডে বিদ্যুৎ আমাদের প্রয়োজন। ঠিক আছে, এটা লাগবে। আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেশ কিছু ধাতুর আণবিক ভর লাগে। আণবিক ভরটা আমাদের জানতে হবে। আমরা কয়েকটা মৌলের আণবিক ভরগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো আমাদের এই সফটওয়্যারের জন্য বেশি লাগে, সেগুলো একটু লিখে দিচ্ছি। দেখো তো, প্রথম আমরা যেটা দেখবো দেখো হচ্ছে অ্যালুমিনিয়াম, তার আণবিক ভরটা মনে রাখবেন 27। তারপর তোমরা দেখতে হচ্ছে আমাদের তারপর আমরা দেখবো যে সিলভারটা পড়ছিলেন, সিলভার হচ্ছে কত বড়? 108। তারপর কপার দেখছো 63.5। জিঙ্কটা দেখবা 65.5। আয়রনটা দেখবা 56। নিকেল দেখবা 58.7। ঠিক আছে, তাহলে মোটামুটি এই মলগুলা একটা পারমাণবিক ভরটা তোমরা মনে রাখবা, তাহলে আমাদের ম্যাথ করার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমরা একটা উদাহরণ দেখবো। উদাহরণ 3 কি দেওয়া আছে আমাদের? বলে দেওয়া আছে, দেখো তো, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে আমরা যদি এবার 300 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার ধাতু জমা হবে? তাহলে আমাদের দ্রবণটাকে ছিল সিলভার নাইট্রেটের একটা দ্রবণ ছিল, তার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে? সিলভার আয়ন যোগ হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন উৎপন্ন হবে। এখন এই দুইটা আয়ন থেকে ক্যাথোডে কোন ধাতুটা জমা হবে? সিলভার ধাতুটা জমা হবে। তাহলে ক্যাথোডের দিকটা কেমন হবে? এই সিলভার আয়ন যার একটি ইলেকট্রন ঘাটতি আছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। আচ্ছা, এবার প্রশ্ন কি দেওয়া আছে? আমরা যদি 300 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করি তাহলে আমাদের কত গ্রাম সিলভার ধাতু উৎপন্ন হবে? এখান থেকে আমরা কি দেখতে পাই যে 1 মোল সিলভার আয়ন থেকে আমাদের সিলভার ধাতু উৎপন্ন হচ্ছে কত মোল? 1 মোল। এবং ইলেকট্রন গ্রহণ করতেছে কতগুলা? একটা। তাহলে আমাদের তড়িৎ লাগবে হচ্ছে কত ফ্যারাডে? 1 ফ্যারাডে। আগে যে অঙ্কগুলো আমাদের ছিল তখন বিদ্যুতের পরিমাণটা ছিল ফ্যারাডেতে। এখন কিন্তু তোমাকে বলছিল যে 3000 কুলম্ব আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। তাহলে আমরা এখন এই ফ্যারাডে থেকে আমরা কুলম্ব সম্পর্কে চলে আসবো। আমরা জানি আমাদের 1 ফ্যারাডে সমান কত? 96,500 কুলম্ব। এবার এই যে সিলভার ধাতুটা জমা হবে তার 1 মোলের পরিবর্তে আমরা কি লিখবো? তার হচ্ছে আণবিক ভরটা লিখবো। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি 96,500 কুলম্ব তড়িৎ চালনা করি তাহলে সিলভার ধাতু জমা হবে কত গ্রাম? 108 গ্রাম। যেহেতু আমরা কুলম্বের মানটা দিচ্ছি কত বলতো? 3000 কুলম্ব, তাহলে তার জন্য আমরা এবার হিসাবটা করব। তাহলে এখানে আমরা সম্পর্ক থেকে বলতে পারি যে 96,500 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে আমাদের সিলভার ধাতু জমা হয়। সিলভার ধাতু জমা হবে কত গ্রাম? 108 গ্রাম। আমরা কত কুলম্ব প্রবাহিত করতেছি? 3000 কুলম্ব। তাহলে 3000 কুলম্ব যদি প্রবাহিত করা হয় আমাদের সিলভার ধাতু জমা হবে কতটুকু? 108 ভাগ হচ্ছে 96,500 ইন্টু হচ্ছে আমাদের কত? 3000। তাহলে আমরা এখানে
ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি আমাদের মানটা পেয়ে যাবো হচ্ছে 3.375 গ্রাম। তাহলে এটা আমাদের আনসার। তাহলে কি হলো, আগে আমরা প্যারাডা থেকে ভরের মানটা বের করছি, এখন হচ্ছে কুলম্বের মান থেকে আমরা কি করতে পারি বলতো, কোনো একটা সঞ্চিত পদার্থের ভরের মানটা আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা আসবো আমাদের বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের মোল কত। আগে আমরা অ্যালুমিনিয়ামের ভর বের করছিলাম, এখন কি বের করতে বলছে, মোল বের করতে বলছে। তাহলে কোনো সমস্যা নাই, আমরা যোগটা কে ছিল আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাগলে কি পাওয়া যাবে, অ্যালুমিনিয়াম 3+ ক্লোরিন কত বলতো মাইনাস। তো এখানে ধাতু হিসাবে জমা হতে পারবে কি, এই অ্যালুমিনিয়াম 3+, যার 3টি ইলেকট্রনের ঘাটতি আছে, 3টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু হিসাবে সেই ক্যাথোডে জমা হবে। এখন এই 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু পাচ্ছি কত মোল, 1 মোল। যেহেতু 3টে ইলেকট্রন গ্রহণ করে তাহলে কত ফ্যারাডে লাগবে, 3 ফ্যারাডে। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি, 3 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে কত মোল, 1 মোল। আমাদের কত ফ্যারাডে পরিচালনা করতে বলছে, 1 ফ্যারাডে। তাহলে এখানে লেখেন 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যালুমিনিয়াম এর মোল জমা হয়, মোল জমা হয় কত, 1 মোল। 3 ফ্যারাডের জন্য কত মোল পাবো, 1 মোল। আমরা কত ফ্যারাডে চালনা করতেছি, তাহলে 1 ফ্যারাডে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে অ্যালুমিনিয়ামের মোল জমা হবে কত, 1/3 মোল। শেষ। তাহলে 3 ফ্যারাডের জন্য 3 ফ্যারাডের জন্য আমরা পাইছিলাম 1 মোল। যদি আমরা 1 ফ্যারাডে পরিচালনা করি তাহলে হচ্ছে আমাদের 1/3 মোল কি করবে, অ্যালুমিনিয়াম মোল জমা হবে। পরাঙ্কাশে আমরা বলছে ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। আগের অঙ্কটাতে আমাদের ফ্যারাডের পরিমাণটা ছিল, আমরা মোল সংখ্যা বের করছি। এবার বলছিল 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য আমাদের কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে। লক্ষ্য করো আমাদের ক্যাথোডে কোন গ্যাসটা উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসটা কোত্থেকে পাওয়া যায়, হাইড্রোজেন আয়ন থেকে। যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে তখন সে হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। কার, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য যে রিঅ্যাকশনটা আমাদের ছিল, আমরা জানি হাইড্রোজেন গ্যাস আসবে কার থেকে, তার আয়ন থেকে। হাইড্রোজেন গ্যাসের আয়নটাকে হাইড্রোজেন আয়ন, তো তার যেহেতু একটি ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। এখন উভয় পাশে আমরা যদি হাইড্রোজেন পরমাণু সংখ্যার দিকে তাকাই, এখানে হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2টা, তাহলে তো এখানে তো আমাদের 2টা হাইড্রোজেন আয়ন নাই। সমতা করার জন্য আমরা এখানে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। এখন যখন একটা হাইড্রোজেন আমরা হিসাব করছিলাম তখন সে ইলেকট্রন গ্রহণ করতো একটি, যেহেতু আমাদের এবার হাইড্রোজেন আয়ন হচ্ছে 2টি, তাহলে টোটাল আমাদের ইলেকট্রন গ্রহণ করবে 2টি। তাহলে সহজ জিনিস হচ্ছে 2টি হাইড্রোজেন আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে 1 মোল হাইড্রোজেন গ্যাস কি করে, উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে শেষ পর্যন্ত হাইড্রোজেন গ্যাস কত মোল পেয়েছি, 1 মোল। এই 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে ইলেকট্রন গ্রহণ করছে কতগুলো বলতো, 2টা। তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের এই সম্পর্ক থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস আমাদের উৎপন্ন করতে বিদ্যুৎ লাগে কত ফ্যারাডে, 2 ফ্যারাডে। এখানে আমরা একটু খেয়াল করো, আমাদের হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় কার থেকে, হাইড্রোজেন আয়ন থেকে। হাইড্রোজেন আয়নের যদি একটি ইলেকট্রনের ঘাটতি তখন সে একটি ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু উভয় পাশে হাইড্রোজেনের সংখ্যাটা সমান করার জন্য আমাদের এখানে 2 দ্বারা গুণ করা লাগছে। যখন একটা হাইড্রোজেন আয়ন ছিল তখন ইলেকট্রন গ্রহণ করছিল একটা, যেহেতু 2টা হাইড্রোজেন আয়ন হয়ে গেছে তার মানে মোট ইলেকট্রন গ্রহণ করবে কতগুলো, 2টা। আর যখন 2টা ইলেকট্রন গ্রহণ করবে তখন বিদ্যুৎ লাগবে হচ্ছে আমাদের 2 ফ্যারাডে। এই 2 ফ্যারাডে বিদ্যুতের জন্য আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি কত মোল, 1। এটা আমাদের আনসার শেষ। আচ্ছা, এরপরটা দেখো তো, বলছে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে
5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। এগুলো আমাদের দেখো তো সিকিউর জন্য আসে। এখন যে অঙ্কগুলো আমরা করাবো এগুলো হচ্ছে আমাদের সিকিউর টাইপের জন্য। লক্ষ্য করো আমাদের একটা দ্রবণ আছে কপার সালফেট, তার মধ্যে দিয়ে আমরা 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে আমাদেরকে বলছে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তার মানে আমাদের বের করতে হবে সঞ্চিত পদার্থের পরিমাণ। আগে আমাকে দেখবো আমরা এখানে কোন ধাতুটা জমা হয়। দেখো আমাদের দ্রবণটাকে ছিল কপার সালফেট, এই কপার সালফেটের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমরা পাবো কপার আয়ন যোগ হচ্ছে সালফেট আয়ন। এই দুটি আয়ন থেকে আমাদের কপার আয়ন যা দুটি ইলেকট্রন ঘাটতি আছে সে ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে জমা হবে। তাহলে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে এই কপার ধাতুর সঞ্চিত পদার্থের পরিমাণ, যার সূত্র হচ্ছে আমাদের ডব্লিউ সমান হচ্ছে MIT বাই কত বলো তো NF। তাহলে আমরা যদি সঞ্চিত পদার্থের মান বের করতে যাই আমাদের কিন্তু 5টা মান লাগবে। এই 5টা মানের ভিতরে আমাদের প্রথম কাজ হচ্ছে n এর মানটা বের করা। কার মানটা বের করা? n এর মানটা বের করা। আচ্ছা n কি? আমাদের বলছিলাম যে আমাদের যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের n এর মান। ক্যাথোডে কোন একটা আয়ন যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেটাকে তার যোজনী বা হচ্ছে আমাদের n এর মানটা বলবো। এবার দেখো বাকি মানগুলো আমরা জানি। f মানে হচ্ছে কত? তার মানটা ফিক্সড ৯৬৫০০ কুলম্ব। তারপর দেখো তো I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আমাদের দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে টি মানে হচ্ছে কত বলো তো সময়, সময় হচ্ছে আমাদের 10 মিনিট। এই মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে কত হবে? 10 ইন্টু 60 মানে হচ্ছে কত সেকেন্ড? ৬০০ সেকেন্ড। আর হচ্ছে আমাদের একটা মান লাগবে সেটা হচ্ছে আণবিক ভর। দেখো এখানে আমাদের একটা ভুল হয়, আমাদের ক্যাথোডে কিন্তু ধাতু জমা হচ্ছে নট কপার সালফেট। তাহলে আমাদের কোন ধাতুটা জমা হচ্ছে? কপার জমা হচ্ছে। তাহলে আমাদের যে আণবিক ভরটা আমরা লিখবো সেটা কিন্তু কপার আণবিক ভর লিখবো, কপার সালফেটের না। তাহলে আমরা লিখতে পারবো এবার কপারের কি ভর? আণবিক ভর। আণবিক ভর m ইকুয়াল টু আমরা জানি 63 কত গ্রাম? 5 গ্রাম। আমরা ফাইনালি যেটা বের করব সঞ্চিত পদার্থের ভর। তাহলে খেয়াল করো আমাদের কপার সালফেটের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে সে বিয়োজিত হয়ে কপার আয়ন এবং সালফার আয়ন উৎপন্ন হবে। এখান থেকে কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হবে। আমার প্রশ্ন বলছে কি পরিমাণ কপার ধাতু জমা হবে তার মানটা নির্ণয় করার জন্য। এখন আমরা ফ্যারাডের সূত্র থেকে জানি আমাদের সঞ্চিত পদার্থের পরিমাণ বের করার যে সূত্র সেটা হচ্ছে ডব্লিউ সমান MIT বাই NF। এখানে তোমার প্রাথমিক কাজ হচ্ছে আগে n এর মানটা বের করা। n এর মান কত হবে? যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের n এর মান। f এর মানটা আমরা ফিক্স জানি, তড়িৎ প্রবাহ আমাদের দেওয়া আছে, সমান মানটা আমরা মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করব এবং যে আণবিক ভরটা আমরা হিসাব করব সেটা হচ্ছে যে ধাতুটা জমা হবে তার আণবিক ভর। তারপর হচ্ছে আমরা মানগুলো আমাদের বসালে আমাদের হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা মানগুলো একটু বসাই। m এর মান হচ্ছে কত? 63.5। I এর মান হচ্ছে আমাদের 5, t এর মান হচ্ছে আমাদের 600, n এর মান 2 এবং f এর মান হচ্ছে ৯৬৫০০। ক্যালকুলেশন করার পর আমাদের রেজাল্টটা আসতেছে 0.987 গ্রাম। এটা হচ্ছে আমাদের সঞ্চিত কপার ধাতুর পরিমাণ। আসো এর পরবর্তী উদাহরণে আমরা আসি। এবার বলা হচ্ছে ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.120 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম ধাতু জমা হবে। তার মানে হচ্ছে এবার একটা নির্দিষ্ট পরিমাণ কপার ধাতু জমা হতে আমাকে প্রশ্ন বের করতে বলছে কত সময় লাগবে। তার মানে হচ্ছে আমাদের যে দ্রবণটা ছিল সেটা ছিল কি ক্রোমিয়াম সালফেট। এখন এই ক্রোমিয়াম সালফেটের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ক্রোমিয়াম 3+ যোগ হচ্ছে সালফেট 2-। তাহলে ক্যাথোডিক বিক্রিয়া কেমন হবে? ক্রোমিয়াম আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম ধাতুতে পরিণত হবে। আমাদের মূল জিনিসটা হচ্ছে 1 গ্রাম ক্রোমিয়াম ধাতু জমা করতে কি পরিমাণ সময় লাগবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ডব্লিউ সমান MIT বাই NF।
ডব্লিউ সমান হচ্ছে MIT বাই হচ্ছে আমাদের NF। তাহলে আমরা যেহেতু সময়ের মানটা বের করব, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে কার মান, টি এর মান। আমরা একটু আর গুণন করি, তাহলে MIT সমান আমরা লিখতে পারবো WNF। ফাইনালি আমাদের এখান থেকে বলা যায় যে টি সমান আমরা লিখতে পারছি WNF বাই হচ্ছে আমাদের MI। তার মানে হচ্ছে আমরা যদি এখানে সময়ের মানটাও বের করতে যাই, আমাদের 5টা ভ্যালু লাগবে। এখন 5টা ভ্যালুর ভিতরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের n এর মান নিয়ে। n আমরা কি বলছিলাম, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের n এর মান। যেহেতু আমাদের ক্রোমিয়াম আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলতে পারি যে তার যোজনী হচ্ছে 3 বা n এর মান হচ্ছে 3। এরপর হচ্ছে আমরা f এর মানটা জানি 96,500 কুলম্ব, এই মানটা ফিক্সড। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো, একটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে যে 0.120 অ্যাম্পিয়ার। আর হচ্ছে কি পরিমাণ আমাদের ক্রোমিয়াম ধাতু জমা হচ্ছে তার একটা মান দেওয়া আছে, সেটাকে আমরা বলতে পারি ডব্লিউ। ডব্লিউ হচ্ছে কত গ্রাম, 1 গ্রাম। ডব্লিউ হচ্ছে কত গ্রাম, 1 গ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা আণবিক ভর লাগবে। যেহেতু আমাদের ক্রোমিয়াম আমাদের জমা হচ্ছে, তাহলে ক্রোমিয়ামের কি ভর লাগবে, আণবিক ভর লাগবে। ক্রোমিয়ামের আণবিক ভর m সমান আমরা জানি 52 গ্রাম। ঠিক আছে, ফাইনালি আমরা কি বের করব, সময়ের মানটা বের করব। আগের অঙ্কটাতে আমরা হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণটা নির্ণয় করছি, এখন আমরা বের করবো কি বলতো, আমাদের সময়ের মান। তাহলে এই মানগুলো যদি আমরা এই সূত্রে বসা দেওয়া হয়, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা মানটা বসাচ্ছি। আমাদের ডব্লিউ মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 3, এফ এর মান হচ্ছে 96,500, এম এর মান হচ্ছে 52, টি এর মান আই এর মান হচ্ছে আমাদের 0.120। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পর আমাদের রেজাল্টটা পাবো 4,646,394 সেকেন্ড। সময় এককটা কি বলতো, সেকেন্ড। তাহলে যে সূত্র আমরা দেখলাম, এখান থেকে সঞ্চিত পদার্থের পরিমাণ নির্ণয় করতে বলা হয়, অথবা সময়ের মানও নির্ণয় করতে বলা হয়। আচ্ছা, এরপর উদাহরণ আসছে আমরা বলছে নিকেল নাইট্রেট দ্রবণে 20 মিনিট ধরে সময় ধরে, 20 মিনিট সময় ধরে, এটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। 500 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে এককটা আমরা অ্যাম্পিয়ার করছি, এটা এখানে দেওয়া আছে কি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। 500 মিলি অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ চালনা করলে তড়িৎ দ্বারে সঞ্চিত নিকেলের পরমাণু সংখ্যা নির্ণয় করে। তার মানে হচ্ছে আগের অঙ্কটার মতো করে যদি আমরা চিন্তা ভাবনা করি, নিকেল নাইট্রেট নামক একটা দ্রবণ আমাদের আছে, সেখানে একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট মাত্রায় তড়িৎ প্রবাহিত করলে আমাদের বলছে তড়িৎ দ্বারে সঞ্চিত নিকেলের পরমাণু সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ আগে আমরা নির্ণয় করছিলাম সঞ্চিত নিকেলের পরিমাণ, এখন সেই কথাটা না বলে আমাকে বের করতে বলছে পরমাণু সংখ্যা। আমরা আগে যেটা করব সেটা হচ্ছে কত গ্রাম নিকেল ধাতু আমাদের জমা হয় সেটা আমরা বের করব, তারপর কি হচ্ছে আমরা পরমাণু সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে প্রাথমিক কাজ হচ্ছে আমাদের ক্যাথোডে কি পরিমাণ নিকেল ধাতু আমাদের জমা হবে সেটা আমরা বের করব, তারপর হচ্ছে আমাদের পরমাণু সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের দ্রবণটা ছিল এবার নিকেল নাইট্রেট। তো এটির মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমরা পাবো হচ্ছে নিকেল 2 প্লাস যোগ হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন। তার মানে হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া হবে নিকেল 2 প্লাস 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। আমরা যেহেতু সঞ্চিত পদার্থের মানটা বের করব, তার মানে হচ্ছে ডব্লিউ সমান MIT বাই হচ্ছে আমাদের NF। MIT বাই হচ্ছে কত বলতো, NF। এখান থেকে সঞ্চিত পদার্থের মানটা আমরা বের করতে গেলে আমাদের মান লাগবে হচ্ছে, দেখো তো কি কি মান লাগবে। দেখেন, শুরুতে n এর মান, যেহেতু আমাদের ইলেকট্রন গ্রহণ আছে 2টি, n এর মান কত বলতো, 2। f এর মানটা আমরা জানি 96,500 কুলম্ব। আর হচ্ছে আমাদের সময় দেওয়া আছে কত মিনিট, 20 মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের হচ্ছে 1200 সেকেন্ড। এবং একটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে, সেটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। একটু শুনে এবার এখানে আমাদের কিন্তু তড়িৎ প্রবাহের এককটা হবে অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে যদি আমরা অ্যাম্পিয়ার যেতে চাই 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওই 1000 দ্বারা ভাগ না করে আমরা যদি এটাকে ইনটু 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার চলে আসবে।
মানে জিনিসটা হচ্ছে আমরা জানি 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1000, মানে 10 কিউব মিলি অ্যাম্পিয়ার। যদি আমরা এখন উল্টা মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার যেতে চাই, তখন সেই জিনিসটাকে আমরা করবো 10⁻³ অফ অ্যাম্পিয়ার। মানে হচ্ছে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে গেলে হচ্ছে 1000 দ্বারা গুণ, কিন্তু মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে গেলে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ওই 1000 দ্বারা ভাগ করা যে কথা, 10⁻³ দ্বারা গুণ করাও একই কথা। তার মানে হচ্ছে যে তড়িৎ প্রবাহটা আমাদের মিলি অ্যাম্পিয়ার ছিল, তাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা আণবিক বল লাগবে, সেটা হচ্ছে নিকেলের নিকেলের আণবিক ভর। নিকেলের আণবিক ভর হচ্ছে কত, আমরা পড়ছি 58 কত গ্রাম, 7 গ্রাম। এখান থেকে প্রথম আমরা কার মান বের করব, নিকেলের সঞ্চিত পদার্থের পরিমাণটা আমরা নির্ণয় করতে যাব। তাহলে সবগুলো মান আমরা বসে দিই, তাহলে কি পাওয়া যাবে, এম এর মান হচ্ছে আমাদের 58.7, আই এর মান হচ্ছে কত 500 ইন্টু 10⁻³ খেয়াল করিও তড়িৎ প্রবাহ মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নেওয়ার কারণে 10⁻³ দ্বারা কি করা লাগছে, গুণ করা লাগছে। আর টি এর মান হচ্ছে আমাদের 1200 সেকেন্ড, এন এর মান আমরা এখানে কত পেয়েছি 2, আর এফ এর মান হচ্ছে 96,500 কুলম্ব। ক্যালকুলেশন করে আমাদের ডব্লিউ এর মানটা আমরা একটু বের করি, সেটা হচ্ছে 0.1824 গ্রাম। আচ্ছা খেয়াল করো, আমাদের যদি সঞ্চিত নিকেল ধাতুর পরিমাণ বের করতে বলা হয়তো, তাহলে আমাদের আনসার এখানে শেষ। এবার আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে নিকেল পরমাণু সংখ্যা। সেটা আমরা কিভাবে বের করবো, তোমাদের অনেকের জানা আছে যে আমরা একটা সম্পর্ক জানি যে 1 মোলের পরিবর্তে কোন একটা যৌগ বা মোলের আণবিক ভরের সমতুল্য। 1 মোল মানে কি ভর, আণবিক ভরের সমতুল্য। এবং ওই 1 মোলে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু অথবা পরমাণু আমাদের থাকে। অর্থাৎ 1 মোল পরিমাণ কোন একটা মোল বলি বা যৌগ বলি, তার ভরটা হবে আণবিক ভরের সমান। এবং ওই 1 মোলে আমাদের অণুর সংখ্যা হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻20 হয় অণু, না হলে কি বলতো পরমাণু। এখন আমি যেহেতু নিকেলের পরমাণুটা বের করব, তাহলে আমরা নিকেলের একটা আণবিক ভর জানি, সেটা কত 58.7 গ্রাম। এই 58.7 গ্রামটা আমাদের 1 মোলের সমান না, 1 মোলের সমান। আবার ওই 1 মোলে আমরা পরমাণু সংখ্যা লিখতে পারবো 6.023 ইন্টু 10⁻23 পরমাণু। মানে হচ্ছে নিকেলের 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভর 58.7 গ্রামের সমান। আবার আমরা জানি 1 মোল সমান আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা দুইটা সম্পর্ক দাঁড় করাতে পারি, যে নিকেলের বেলায় 1 মোল সমান তার আণবিক ভর 58.7, আবার ওই 1 মোলে তার অণু সংখ্যা বা পরমাণু সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তার মানে এখান থেকে বলা যায় যে 58.7 গ্রাম নিকেল পরমাণু, নিকেল যদি সঞ্চিত হয় তখন তার পরমাণু সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23। আমি এই জিনিসটা আবার একটু বলছি যে আমাদের সঞ্চিত পদার্থের পরিমাণ থেকে কিভাবে আমরা হচ্ছে পরমাণু সংখ্যাটা নির্ণয় করব। আমাদের সম্পর্কটা হচ্ছে 1 মোল পরিমাণ হচ্ছে আমাদের আণবিক ভর, এবং পরমাণুর সংখ্যা বা অণু সংখ্যা বললে আমরা লিখতে পারবো 6.023 ইন্টু হচ্ছে 10⁻23। মানে কোন একটা ধাতুর আণবিক ভরে এই সংখ্যক পরমাণু আমরা পাবো। কোন একটা ধাতুর আণবিক ভরে এই সংখ্যক আমরা কি পাবো, অণু বা পরমাণু পাবো। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এখন লিখে ফেলবো যে আমাদের নিকেলের যত আণবিক ভর আমরা পেয়েছি 58.7, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে সুতরাং 58.7 গ্রাম নিকেল ধাতু সঞ্চিত হলে আমাদের নিকেল পরমাণুর সংখ্যা হবে, নিকেল পরমাণুর সংখ্যাটা হবে কতটুকু, 6.023 ইন্টু 10⁻23 পরমাণু। ঠিক আছে, কেন হয়েছে, ওই যে 1 মোল সমান আণবিক ভর, আবার 1 মোল হচ্ছে এতটি পরমাণু। তার মানে আমরা বলতে পারবো 58.7 গ্রাম নিকেল ধাতু যদি জমা হয় তখন হচ্ছে তার পরমাণুর সংখ্যাটা হবে 6.023 ইন্টু 10⁻23 পরমাণু।
এখন যদি আমরা 1 গ্রামের জন্য হিসাব করি, 1 গ্রাম যদি নিকেল ধাতু জমা হয় তখন আমরা নিকেল পরমাণুর সংখ্যা কত পাবো? তখন আমরা লিখতে পারবো 6.023 ইন্টু হচ্ছে 10⁻23 ভাগ হচ্ছে আমাদের 58.7টি পরমাণু। এখন আপনি যদি আগে অঙ্কটা দেখেন, আমাদের নিকেল ধাতু জমা হয়েছে কতটুকু? 0.1824 গ্রাম। তাহলে আমাদের হিসাব করতে হবে এই 0.1824 গ্রাম নিকেল ধাতু জমা হলে কি পরিমাণ পরমাণু আমরা পাবো। তাহলে আমাদের ফাইনাল হিসাবটা হবে যে আমাদের 0.1824 গ্রাম নিকেল ধাতু যখন সঞ্চিত হবে তখন হচ্ছে নিকেল পরমাণুর সংখ্যা কত। তাহলে সেটা আমরা কি লিখতে পারবো এবার? 6.023 ইন্টু হচ্ছে 10⁻23 ইন্টু 0.1824 বাই হচ্ছে আমাদের 58.7। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত পরমাণু সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 1.87 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 90, 10 ইনভার্স অফ এত কি পাওয়া যাবে বলতো? পরমাণু পাওয়া যাবে। তাহলে আমাদের এই অঙ্কে কি হচ্ছে? প্রথম হচ্ছে আমাদের সঞ্চিত পদার্থের পরিমাণটা আমরা নির্ণয় করছি এবং যে পরিমাণ নিকেল ধাতু সঞ্চিত হয়েছিল তার জন্য আমরা পরমাণু সংখ্যাটা আমরা পেয়ে গেছি। পরবর্তী উদাহরণ আমরা আসবো। আমাদের এই অঙ্কটা আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি লক্ষ্য করি এখানে কি অঙ্কটা দেওয়া আছে, আমাদের এখানে একটা দ্রবণ আছে জিঙ্ক নাইট্রেট, যার একটা আয়তন আছে এবং একটা হচ্ছে ঘনমাত্রা আছে। আচ্ছা, প্রশ্ন কি বলছে? উদ্দীপকের এই পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট সময় ধরে চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত? এই অঙ্কটা বোঝার জন্য আগে আমরা একটা গ্রাফ শিখি। সেটা হচ্ছে, ধরো আমাদের একটা তড়িৎ কোষ ছিল, এই তড়িৎ কোষে একটা দ্রবণ আছে কপার সালফেট, এবং আমরা জানি আমাদের একটা তড়িৎ কোষে দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে আমাদের অ্যানোড, একটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো যে কপার সালফেটটা ছিল, ধরো এখানে এটা ছিল আমাদের 10 গ্রাম, ঠিক আছে, 10 গ্রাম। এখন আমি যদি এখানে কিছু সময় ধরে তড়িৎ চালনা করি তাহলে কি হবে? এখান থেকে কিছু পরিমাণ কপার ধাতু ক্যাথোডে গিয়ে জমা হবে। বলছে আবার যে কপার সালফেট একটা দ্রবণ নিয়েছিলাম, এটা কত গ্রামের আছে? 10 গ্রাম। আমরা যদি এখানে কিছু সময় ধরে তড়িৎ চালনা করি তার মানে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ ক্যাথোডে গিয়ে জমা হবে। ধরে নিলাম যে ক্যাথোডে আমাদের জমা হলো কত গ্রাম? 2 গ্রাম। খেয়াল করেন, আপনার প্রথমে কত গ্রাম ছিল? 10 গ্রাম। এরপর এখান থেকে তড়িৎ চালনা করার পর ক্যাথোডে চলে গেছে কত গ্রাম? 2 গ্রাম। এখন আমাদের আর আছে কত গ্রাম দ্রবণে? 8 গ্রাম। মনে করো যে প্রথমে এই দ্রবণটার ঘনমাত্রা ছিল 0.5 মোলার। আমার প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করার পর এখন এই দ্রবণের ঘনমাত্রাটা কত? লক্ষ্য করো, যখন আমি তড়িৎ চালনা করি নাই তখন আমাদের ঘনমাত্রা ছিল 0.5 মোলার, কিন্তু আমরা যখন তড়িৎ চালনা করলাম এখান থেকে কিছু পরিমাণ ভর আমাদের কোথায় চলে গেছে? ক্যাথোডে চলে গেছে। তার মানে দ্রবণের কিন্তু ভরের পরিমাণটা কমে গেছে। দ্রবণে যদি ভরের পরিমাণটা কমে তার মানে হচ্ছে ঘনমাত্রার পরিমাণটাও কমে যাবে। তাহলে এখান থেকে আমরা দুটা কেস বলতে পারি। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহিত করার আগে আমাদের দ্রবণে কপার সালফেটের ভর ছিল 10 গ্রাম এবং ওই অবস্থায় তার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল। কিন্তু যখনই আমরা এই কপার সালফেটের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলাম তখন এখান থেকে কিছু পরিমাণ ক্যাথোডে গিয়ে আমাদের জমা হয়েছে, যার কারণে দ্রবণে আগে যে 10 গ্রামটা ছিল সেখান থেকে আমাদের ভরের পরিমাণটা কমে গেছে। ভরের পরিমাণ যদি কমে যায় তাহলে ওই দ্রবণের ঘনমাত্রার মানও কি হবে? পরিবর্তন হবে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যে কোন একটি তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে দ্রবণের ঘনমাত্রার মান পরিবর্তন হবে। আমাদের প্রশ্ন কিন্তু মূলত সেটাই বলছি। এখন যদি আমরা দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে যে নিকেল নাইট্রেট নামক একটা আমাদের দ্রবণ দেওয়া আছে, যে দ্রবণের ঘনমাত্রা বর্তমানে হচ্ছে 0.4 মোলার। আমাকে প্রশ্ন বলছে এই পাত্রের দ্রবণে আমরা যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করি, চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? তার মানে হচ্ছে তড়িৎ চালনা করার পর এখানে আমাদের দ্রবণের ঘনমাত্রার মান পরিবর্তন হবে, সেটা আমরা বের করব। অঙ্কটা আমরা কিভাবে করব সেটার জন্য আমাকে একটা জানতে হবে যে আমাদের যে এখানে
তড়িৎ চালনা করব আমরা জিঙ্ক নাইট্রেটের মধ্য দিয়ে। জিঙ্ক নাইট্রেটের মধ্য দিয়ে যে আমরা তড়িৎ চালনা করব, এখানে আসলে আমরা কি কি পাবো? জিঙ্ক আয়ন এবং হচ্ছে আমাদের কি নাইট্রেট আয়ন। জিঙ্ক আয়ন এবং হচ্ছে আমরা হচ্ছে নাইট্রেট আয়ন পাবো, যেখানে সর্বশেষ জিঙ্ক আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতু হিসাবে আমাদের ক্যাথোডে জমা হবে। তার মানে হচ্ছে আমাকে এখানে দুটা মান লাগবে। একটা হচ্ছে তড়িৎ চালনা করার আগে আমাদের যে এ নামক পাত্র ছিল, এখানে জিঙ্কের ভরের মান কত। আরেকটা আমাদের করতে হবে তড়িৎ চালনা করার পর ক্যাথোডে কি পরিমাণ ধাতু আমাদের জমা হয়েছে। এরপর অবশিষ্ট যে ধাতুটা আমাদের দ্রবণে আছে তার জন্য আমাদের ঘনমাত্রাটা বের করতে হবে। আবার বলছি, আমাদের দুইটা ভর লাগবে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহিত করার আগে এই যে পাত্রটা আমাদের আছে এ নামক পাত্র, এই পাত্রে জিঙ্ক কত গ্রাম আছে। সেকেন্ড হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহিত করার পর কত গ্রাম আমাদের ক্যাথোডে গিয়ে জমা হলো, সেই মানটা আমাদের লাগবে। অবশিষ্ট যে মানটা থাকবে তার জন্য হচ্ছে আমাদের আমাদের নতুন করে আমরা একটা ঘনমাত্রা বের করব। তাহলে আমরা যদি আবার লক্ষ্য করি, এই পাত্রে জিঙ্ক ধাতুর পরিমাণ কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের এখানে আগে যেটা করতে হবে, এই যে পাত্রের যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা আগে জিঙ্ক ধাতুর ভর নির্ণয় করব, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহিত করার আগে। এরপর আমরা তড়িৎ প্রবাহিত করার পর কতটুকু ধাতু ক্যাথোডে জমা হয়েছে সেই মানটা বের করব। এরপর তাদের যে পার্থক্যটা পাবো, সেই পার্থক্য কিন্তু ভরের মান জন্য আমরা কাঙ্ক্ষিত আমাদের ঘনমাত্রাটা বের করব। অঙ্কটা আমরা 3টে স্টেপে করব। প্রথম কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের আগে আমাদের দ্রবণে জিঙ্ক ধাতুর ভর নির্ণয় করতে হবে। তড়িৎ প্রবাহিত করার আগে জিঙ্ক ধাতুর আমাদের ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের আমাদের উদ্দীপকের এখানে যে এ নামক পাত্রটা আছে, উদ্দীপকের এই পাত্রের দ্রবণটাকে জিঙ্ক নাইট্রেট। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে এই দ্রবণে কত গ্রাম জিঙ্ক ধাতু আছে আমরা সেটা বের করবো। তাহলে আমাদের হচ্ছে দ্রবণে সঞ্চিত জিঙ্ক ধাতুর আমরা ভরটা নির্ণয় করব। জিঙ্ক ধাতুর ভর নির্ণয় মানে এই দ্রবণে জিঙ্ক কত গ্রাম আছে আমাদের আর তার ভর কতটুকু আছে আমরা আগে সেটা বের করে ফেলবো। এখন এই ভরটা আপনি কেমনে বের করবেন? প্রশ্নে একটা আয়তন আছে, একটা ঘনমাত্রা আছে। আয়তন এবং ঘনমাত্রা থেকে আমরা আমাদের ভর নির্ণয় যে সূত্র সেটা আমরা জানি, W সমান এস এম ভি বাই কত বলতো 1000। যেহেতু আমি দুইবার ভর নির্ণয় করব, একটা তড়িৎ প্রবাহের আগে একটা তড়িৎ প্রবাহের পরে, এই জন্য আমি এটাকে লিখলাম হচ্ছে W1। W1 সমান আমরা কি লিখতে পারি? এস এম ভি বাই 1000। এই সূত্রটা কেন লিখছি? প্রশ্ন আমাদের একটা আয়তন একটা ঘনমাত্রা দেওয়া আছে, এই দুটা মান ব্যবহার করে আমরা যদি কারো ভর নির্ণয় করতে যাই, সূত্র হচ্ছে W সমান এস এম ভি বাই 1000। এবার এখানে যদি মানগুলো আমরা একটু দেখি কি কি মান লাগবে আমাদের। প্রথমত হচ্ছে আমাদের আয়তন কত আছে 600 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলার। এরপর হচ্ছে আমাদের একটা আণবিক ভর লাগবে। এখানে লক্ষ্য করো আমরা কিন্তু জিঙ্ক ধাতুর ভর নিয়ে কথাবার্তা বলছি। আণবিক ভরটা হবে জিঙ্ক ধাতু, নট জিঙ্ক নাইট্রেটের। দ্রবণটা হচ্ছে জিঙ্ক নাইট্রেটের, আমাদের কাজ হচ্ছে জিঙ্ক ধাতুর ভর নিয়ে। তাহলে আমাদের আণবিক ভর হবে জিঙ্কের আণবিক ভর, আমাদের আণবিক ভরটা হবে জিঙ্কের। তাহলে জিঙ্কের আণবিক ভরটা কত? 65.5। আমি আবার একটু বলছি, আর এখান থেকে আমরা বের করব তার এই দ্রবণে তার কতটুকু ভর আছে। আবার মনে রাখবা আমাদের দ্রবণটা হচ্ছে জিঙ্ক নাইট্রেটের, আণবিক ভরটা হিসেবে আমরা করবো কার? জিঙ্কের। যেহেতু আমরা জিঙ্ক ধাতু ক্যাথোডে জমা হয় তাকে নিয়ে কাজ করছি, এই জন্য হচ্ছে জিঙ্কের আণবিক ভরটা আমরা লিখব। এখান থেকে আমরা জানবো এখানে আমাদের কত গ্রাম আমাদের জিঙ্ক ধাতু জমা হয়। এস এর মান হচ্ছে 0.4, এম এর মান 65.5, বি এর মান হচ্ছে 600 ভাগ হচ্ছে 1000, ইকালটা আমরা পাবো হচ্ছে আমাদের 15 কত গ্রাম 7 গ্রাম। এই যে আমরা মানটা পেলাম এটা হচ্ছে কি বলতো এই দ্রবণে জিঙ্ক কত গ্রাম আছে তার পরিমাণ। এবার হচ্ছে এই জিঙ্ক নাইট্রেটের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি পরিমাণ ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে সেটা আমরা বের করব। তার মানে আছে এখন কত 15.7, তড়িৎ চালনা করার পর এখান থেকে কত গ্রাম ক্যাথোডে চলে যায় সেটা আমরা এখন দেখবো।
তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা লিখতে পারি আবার তড়িৎ চালনার পর বা তড়িৎ চালনার পরে বা বিদ্যুৎ প্রবাহের পর লিখতে পারি, অথবা তড়িৎ প্রবাহের পর আমরা লিখবো ক্যাথোডে সঞ্চিত জিঙ্ক ধাতুর ভর নির্ণয়। এটা হচ্ছে ক্যাথোডে কতটুকু জমা হবে জিঙ্ক ধাতু, সেটা আমরা নির্ণয় করবো। তাহলে কতটুকু জমা হবে সেটা বের করে আমরা সূত্রটা জানি, ডব্লিউ সমান এমআইটি বাই কত বলতো এনএফ। তাহলে কোন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কত গ্রাম জমা হবে তার সূত্র আমরা জানি, ডব্লিউ সমান কত, ডব্লিউ সমান হচ্ছে আমাদের এমআইটি বাই হচ্ছে কত বলতো এনএফ। তাহলে এখানে আমাদের ডব্লিউটা লিখবো আমরা হচ্ছে ডব্লিউ2, যেহেতু এর আগে আমাদের একটা বল লিখলাম। এখন তড়িৎ চালনা করছিলাম আমাদের কার মধ্য দিয়ে, দেখেন দ্রবণটা কিন্তু জিঙ্ক নাইট্রেট ছিল। এই জিঙ্ক নাইট্রেটের মধ্য দিয়ে আমরা যখন তড়িৎ চালনাটা করব তখন আমাদের এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, দেখেন জিঙ্ক নাইট্রেট যখন বিয়োজিত হয় তখন আমাদের উৎপন্ন হবে জিঙ্ক 2+ যোগ হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন। তার মানে হচ্ছে এখানে জিঙ্ক আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। তাহলে এন এর মান কত হবে, যতগুলো ইলেকট্রন কি করে গ্রহণ করে সেই মানটাকে আমরা কি বলবো বলতো আমাদের এন এর মান। তাহলে আসা হচ্ছে আমাদের এখান থেকে আমরা বলতে পারবো এন এর মান হচ্ছে 2, এফ এর মান কত 96,500 কুলম্ব, এর মান এখন তো কত মিনিট ধরে আমাদের চালনা করা হয়েছিল 15 মিনিট, এবং কত অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার, 15 মিনিট সময় ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত করা হয়েছে। তাহলে সময়ের মান হচ্ছে আমাদের 15 মিনিট। তাহলে এই 15কে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দ্বারা গুণ করবেন, গুণ করলে হবে কত আমাদের 900 সেকেন্ড। আর তড়িৎ প্রবাহ এই আই মান কত অ্যাম্পিয়ার ছিল আমাদের 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। আর আণবিক বল লাগবে, খেয়াল করেও যেহেতু আমাদের ধাতু জমা হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্কের কি লাগবে আণবিক ভরটা লাগবে। জিঙ্কের আণবিক ভর হচ্ছে আমাদের 65 কত গ্রাম 5 গ্রাম। এখান থেকে আমরা বের করব তার সঞ্চিত পদার্থের পরিমাণ, দ্যাট মিন্স ডব্লিউ2 এর মানটা আমরা এখন বের করব। এবার এম এর মান কত পাইছি আমরা 65.5, আই এর মান 10, এর মান হচ্ছে 900, এন এর মান হচ্ছে 2, এফ এর মান 96,500। ক্যালকুলেশন করার পর আমরা পেয়ে যাব যে কত গ্রাম আমাদের এই জিঙ্ক ধাতু ক্যাথোডে জমা হচ্ছে, সেটা হচ্ছে 3.05 গ্রাম, 3.05 গ্রাম। লক্ষ্য করো আমাদের তড়িৎ চালনা করার আগে দ্রবণে জিঙ্ক ধাতু ছিল 15.7 গ্রাম, তড়িৎ চালনা করার পর সেখান থেকে 3.05 গ্রাম ক্যাথোডে জমা হয়ে গেল। তাহলে আমরা এখন অবশিষ্ট কতটুকু পাই, অবশিষ্ট জিঙ্ক ধাতুর ভর। তার মানে হচ্ছে কতটুকু আমাদের, সরি এখানে আমরা বলতে পারি অবশিষ্ট দ্রবণে লিখতে পারি। তো এই কাজটা আমরা পরের পেজে আসি। অবশিষ্ট, বা এটাকে আরেকটু সুন্দর করে যদি বলি দ্রবণে অবশিষ্ট জিঙ্ক ধাতুর ভর, দ্রবণে অবশিষ্ট জিঙ্ক ধাতুর ভর ডব্লিউ সমান আমরা লিখতে পারবো W1 বিয়োগ হচ্ছে W2। W1 ছিল কতটুকু আগে আমাদের জমা ছিল 15.7 গ্রাম জমা ছিল, সেখান থেকে তড়িৎ চালনা করার পর ক্যাথোডে চলে গেছে 3.05 গ্রাম। তার মানে অবশিষ্ট আমাদের কত থাকলো 12.65 গ্রাম, 12.65 গ্রাম। খেয়াল করো তড়িৎ চালনা করার আগে আমাদের জিঙ্ক ধাতুর ভর ছিল 15.7 গ্রাম দ্রবণে, তড়িৎ চালনা করার পর 3.05 ক্যাথোডে চলে গেল, আর অবশিষ্ট এখন দ্রবণে কতটুকু আছে 12.65 গ্রাম। এখন এই 12.65 গ্রামের জন্যই আমাদের পরিবর্তিত ঘনমাত্রাটা আমরা বের করব। তাহলে এবার আমরা বলতে পারি যে সুতরাং তড়িৎ প্রবাহের পর দ্রবণের ঘনমাত্রা আমরা বের করব। দ্রবণের
ঘনমাত্রা। তাহলে সেটা কিভাবে দেখেন, আপনি যদি দ্রবণের ঘনমাত্রা বের করেন, এই যে দ্রবণের ঘনমাত্রা যখন আমরা বের করি, সূত্রটা কি বলতো, এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই এমবি। দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্রটা হচ্ছে এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে আমাদের এমবি। যেটা আমি দ্রবণ থেকে ঘনমাত্রাটা বের করব, এই সূত্র আমরা জানি এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই এমবি। আচ্ছা, শুরুতে হচ্ছে আমাদের ডব্লিউ মান কোনটা হবে, যেটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ডব্লিউ এর মান, ভি এর মান হচ্ছে আয়তন, আর হচ্ছে আমরা একটা আণবিক ভর লাগবে। এখানে আয়তন দেখো তো, দ্রবণের আয়তন কতটুকু ছিল আমাদের, 600 মিলিলিটার। ওই যে ওই পাত্রের আয়তনটা আমাদের আর চেঞ্জ হয় নাই, তাহলে আয়তন আমরা কত লিখবো, আয়তন লিখবো হচ্ছে আমাদের 600 মিলিলিটার। আর একটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর কাটা লিখবেন জিঙ্কের আণবিক ভর, যেহেতু আমি জিঙ্ক ধাতু নিয়ে কাজ করছি, তাহলে জিঙ্কের আণবিক ভর আমাদের হচ্ছে 65.5 গ্রাম। এখান থেকে আমরা বের করব আমাদের নতুন দ্রবণের ঘনমাত্রা। তাহলে ডব্লিউ এর মান হচ্ছে 12.65 ইন্টু হচ্ছে 1000, এম এর মান হচ্ছে আমাদের 65.5 ইন্টু হচ্ছে আমাদের 600। তাহলে রেজাল্টটা পাচ্ছি আমরা 0.32 মোলার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহিত করার পর বর্তমানে দ্রবণের ঘনমাত্রা। এবং তোমরা লক্ষ্য করো যে ঘনমাত্রাটা আমাদের দ্রবণের প্রথমে ছিল হচ্ছে কতটুকু, 0.4 মোলার ছিল, কিন্তু যখন তড়িৎ চালনা করলাম, কিছু পরিমাণ ধাতু যখন ক্যাথোডে গিয়ে জমা হলো, তখন কিন্তু আমাদের ঘনমাত্রার পরিমাণটা কমে গেছে। তখন কিন্তু দ্রবণের ঘনমাত্রাটা আমাদের আগের তুলনায় কিন্তু কমে গেছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করছি, প্রথম কাজ হচ্ছে যে কোন একটা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমাদের দ্রবণের ঘনমাত্রা মান পরিবর্তন হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে দ্রবণের কোন একটা ধাতুর আগে ভর নির্ণয় করব, দেন হচ্ছে তড়িৎ প্রবাহিত করার পর ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয়েছে সেটা বের করার পর তাদের পার্থক্য আমরা নিব। এই অবশিষ্ট যে ভরটা আমাদের থাকবে তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। আমরা এইরকম আরো একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের এই টপিকটা মোটামুটি তোমাদের আয়ত্তে চলে আসবে। এখানে যেটা বলা আছে, আমরা একটা উদ্দীপক দেখি চিত্রের মাধ্যমে। এখানে আমাদের দ্রবণটা দেওয়া আছে হচ্ছে যে নিকেল সালফেট একটা দ্রবণ আছে, যার ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার এবং যার আয়তন হচ্ছে 200 মিলিলিটার। এবং তার মানে হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র কথা হচ্ছে নিকেল সালফেটের একটা দ্রবণ আছে। হ্যাঁ, নিকেল সালফেটের একটা দ্রবণ আছে, যার একটা আয়তন হচ্ছে 200 মিলিলিটার এবং যার ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার। আর এই পাশে যদি আমরা দেখি, এখানে একটা তড়িৎ প্রবাহ আছে 2 অ্যাম্পিয়ার, আর একটা সময় আছে আমাদের 60 মিনিট। তার মানে এই উদ্দীপক থেকে আমরা একটা বুঝতে পারি যে এখানে একটা নিকেল সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 60 মিনিট ধরে চালনা করা হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। প্রশ্ন হচ্ছে দ্রবণে অবশিষ্ট নিকেল আয়নকে তড়িৎ দ্বারে সঞ্চিত করতে কত কুলম্ব তড়িৎ চালনা করতে হবে। মানে হচ্ছে আমাদের একটা নিকেল সালফেটের দ্রবণ আছে, যার একটা আয়তন একটা ঘনমাত্রা আছে। এই নিকেল সালফেট দ্রবণের মধ্য দিয়ে এক নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করার পর যতটুকু নিকেল আয়ন অবশিষ্ট থাকবে সেটাকে আমরা তড়িৎ দ্বারে সঞ্চিত করার জন্য কত কুলম্ব তড়িৎ চালনা করতে হবে। আমার শেষের কথাটা বাদ দিই, আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের দ্রবণে অবশিষ্ট নিকেল আয়ন কতটুকু আছে আমরা সেটা বের করবো। তো এটা কিভাবে করবো, যে আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম, প্রথমত হচ্ছে নিকেল সালফেট দ্রবণের মধ্য দিয়ে যখন তড়িৎ চালনা করব, নিকেল সালফেট বিয়োজিত হয়ে, নিকেল সালফেটটা যখন বিয়োজিত হবে তখন আমাদের উৎপন্ন হবে নিকেল আয়ন যোগ হচ্ছে সালফেট আয়ন। তার মানে হচ্ছে এখান থেকে এই নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসাবে ক্যাথোডে জমা হবে। এখন আমাদের কাজ হচ্ছে অবশিষ্ট নিকেলটা আমরা বের করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহিত করার আগে আমাদের এই পাত্রে নিকেলের কত গ্রাম ভর আছে সেটা আমরা বের করব। দেন হচ্ছে তড়িৎ প্রবাহিত করার পর ক্যাথোডে কি পরিমাণ নিকেল ধাতু জমা হয়েছে সেটা আমরা বের করব। তারপর তাদের যে পার্থক্যটা পাবো সেটাই হচ্ছে কি বলতো আমাদের অবশিষ্ট নিকেল ধাতুর বা নিকেল আয়নের পরিমাণ। তাহলে আগে আমরা চলে আসি আমাদের অবশিষ্ট নিকেল আয়নের পরিমাণটা আমরা বের করা।
তাহলে আমাদের কাজটা কি করতে হবে? কাজ হচ্ছে আমাদের যে দ্রবণটা আছে নিকেল সালফেট, এখানে আগে নিকেলের ভরটা আমরা বের করব। দেন হচ্ছে তড়িৎ প্রবাহিত করার পর ক্যাথোডে আমাদের নিকেল কত গ্রাম জমা হয়েছে সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি শুরু করি, প্রথমত হচ্ছে আমাদের উদ্দীপকের দ্রবণটাকে আমাদের বলতো নিকেল সালফেট। আমাদের দ্রবণটা হচ্ছে কি নিকেল সালফেট। সেখান থেকে আমরা হচ্ছে নিকেলের ভরটা বের করবো। তাহলে প্রথমে আমরা লিখতে পারি দ্রবণে সঞ্চিত নিকেল ধাতুর ভর নির্ণয় করবো। নিকেল ধাতুর ভর নির্ণয় মানে এই দ্রবণে নিকেল কত গ্রাম আছে আমরা সেটাকে দেখবো। তাহলে হচ্ছে নিকেল ধাতু যদি ভর নির্ণয় করি, এই ভরের সূত্রটা কি? ডব্লিউ সমান এফ এম বি বাই হচ্ছে কত বলতো 1000। এটাকে আমরা ধরলাম হচ্ছে W1। তাহলে আমাদের কি কি মান লাগবে দেখেন তো। প্রথমত হচ্ছে আয়তনের মান 200 মিলিলিটার আমাদের দেওয়া আছে, ঘনমাত্রা আমাদের দেওয়া আছে 0.3 মোলার, আর একটা আণবিক ভর লাগবে। খেয়াল করো, আণবিক ভর কিন্তু আমরা পুরো নিকেল সালফারের জন্য হিসাব করবো না। হিসাব করবো কার জন্য? যেহেতু আমি নিকেল ধাতুর ভর নিয়ে কাজ করছি, নিকেল আণবিক ভরটা লাগবে। নিকেলের আণবিক ভর, আণবিক ভর কত? 58.7 গ্রাম। এখান থেকে আমরা কি বের করব? তার ডব্লিউ এর মানটা বের করবো, মানে ভরের মানটা বের করবো। তাহলে করি আমরা। এফ এর মানটা পেয়েছি 0.3, এম এর মান হচ্ছে 58.7, বি এর মান হচ্ছে আমাদের কত 200, ভাগ হচ্ছে কত বলতো 1000। তাহলে কাজটুকু করলে কতটুকু আমাদের নিকেল ধাতু এখন জমা আছে সেটা আমরা জানবো। 3.522 গ্রাম। এটা হচ্ছে এই পাত্রে কত গ্রাম নিকেল ধাতু আছে সেটা আমরা বের করছি। এবার যে কাজটা, এই নিকেল সালফেটের মধ্যে দিয়ে ওই যে নির্দিষ্ট মাত্রা তড়িৎ প্রবাহিত করছি, তাহলে ক্যাথোডে আমাদের কি পরিমাণ নিকেল জমা হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের আবার তড়িৎ তড়িৎ প্রবাহের পর ক্যাথোডে সঞ্চিত নিকেল নিকেল ধাতুর ভর নির্ণয়। তাহলে তড়িৎ প্রবাহিত করার পরে ক্যাথোডে আমাদের কি পরিমাণ ধাতু জমা হচ্ছে সেটা আমরা একটু বের করব। আচ্ছা, তাহলে এখানে সূত্র কি হবে? ডব্লিউ সমান আমরা জানি এমআইটি বাই কত বলতো এনএফ। ডব্লিউ সমান হচ্ছে এমআইটি বাই হচ্ছে আমাদের এনএফ। এখানে এটা লিখলাম হচ্ছে W2। এবার আমাদের দ্রবণটাকে ছিল নিকেল সালফেট, যার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমরা পাবো নিকেল 2+ যোগ হচ্ছে আমাদের সালফেট আয়ন, যেখান থেকে নিকেল আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে নিকেল ধাতু হিসাবে জমা হবে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে আমাদের দুইটা, তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে আমাদের হচ্ছে এন এর মানটা হচ্ছে কত বলতো 2, এফ এর মানটা আমরা জানি 96,500 কুলম্ব, টি এর মান আমরা প্রশ্নে আছে, আই এর মানটা আমাদের প্রশ্ন আছে। আণবিক ভরটা কার হবে? নিকেলের আণবিক ভরটা হবে। বারবার বলছি ধাতুর আণবিক ভরটা হবে। হ্যাঁ, ধাতুর আণবিক ভরটা। এখানে ধাতুটা কে ছিল? নিকেল। এখানে নিকেলের আণবিক ভর 58 কত গ্রাম 7 গ্রাম। এখান থেকে তার কত গ্রাম জমা হচ্ছে সেটা আমরা বের করব। আচ্ছা, প্রশ্ন আমাদের সময় কত মিনিট? প্রশ্ন আমাদের সময় ছিল হচ্ছে 60 মিনিট, এবং তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের কত 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সেই জায়গাটাতে চলে আসি। তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সময় হচ্ছে আমাদের 60 মিনিট। এটাকে যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে হচ্ছে 3600 সেকেন্ড। তো সবগুলো মান বসানোর পর আমরা দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে। তাহলে হচ্ছে এম এর মান হচ্ছে 58.7, তড়িৎ প্রবাহ হচ্ছে 2, সময়ের মান হচ্ছে 3600 সেকেন্ড, এন এর মান 2, এফ এর মান হচ্ছে আমাদের 96,500। তাহলে জমা হচ্ছে আমাদের কত দেখো তো 2.1898 গ্রাম।
এটা হচ্ছে তড়িৎ প্রবাহিত করার পর কতটুকু নিকেল ধাতু ক্যাথোডে জমা হলো। দেখো তো ছিল কত গ্রাম দ্রবণে, ছিল দ্রবণে হচ্ছে দেখো তো 3.522 গ্রাম, আর সঞ্চিত করার পর কতটুকু চলে গেছে 2.1898। তাহলে আমাদের যে কাজটা আমাদের করতে হবে অবশিষ্ট মানটা, তাহলে আমাদের হচ্ছে বলতে পারি কিনা অবশিষ্ট বা দ্রবণে অবশিষ্ট বলতে পারি, দ্রবণে অবশিষ্ট নিকেল 2+ আয়নের পরিমাণ, আয়নের পরিমাণটা আমরা জানবো কত, ডব্লিউ সমান W1 বিয়োগ হচ্ছে W2। W1 এর মানটা ছিল আমাদের 3.5222 আর W2 মান হচ্ছে 2.1898। তাহলে রেজাল্টটা হচ্ছে আমাদের 1.3322 গ্রাম। এই পরিমাণ নিকেল আয়ন আমাদের এখন দ্রবণে অবশিষ্ট আছে। আমাদের প্রাথমিক কাজটা শেষ। এখন দেখেন তো প্রশ্ন আমাদের মূলত কি বের করতে বলছে, প্রশ্ন বের করতে বলছে অবশিষ্ট নিকেল 2+ কে তড়িৎ দ্বারে যদি আমরা সঞ্চিত করতে যাই কত কুলম্ব তড়িৎ লাগবে। তাহলে আমাদের অবশিষ্ট আছে কি, এখন অবশিষ্ট আছে নিকেল। এই নিকেল 2+ যদি আমরা ক্যাথোডে সঞ্চিত করতে যাই কত কুলম্ব বিদ্যুৎ লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এখন বলতে পারি, সুতরাং নিকেল 2+ ক্যাথোডে সঞ্চিত হতে একটা বিক্রিয়া করবে, সংগঠিত বিক্রিয়া। মানে নিকেল আয়ন যে ক্যাথোডে গিয়ে জমা হবে তার এখানে তো একটা বিক্রিয়া হবে। বিক্রিয়াটা কি জানেন, নিকেল 2+ থেকে নিকেল ধাতু হবে। তার মানে এই নিকেল 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করার পরে না নিকেল ধাতু হিসাবে কি হবে, জমা হবে। অবশিষ্ট যে নিকেল আয়নটা আছে সেটা যদি ধাতু হিসাবে জমা হইতে হয় তাহলে দুটি ইলেকট্রন কি করা লাগছে, গ্রহণ করা লাগছে। এখন দেখো এখানে নিকেল আয়ন কত মোল, 1 মোল। নিকেল ধাতু আমরা কত মোল পাইছি, 1 মোল। ইলেকট্রন গ্রহণ করছে কতগুলা, 2টা। তার মানে কত ফ্যারাডে লাগবে, 2 ফ্যারাডে। এখন এই 2 ফ্যারাডের সময় আমরা লিখতে পারি আমাদের 2 ইন্টু 96,500 কুলম্ব। আর ওই 1 মোলের পরিবর্তে তার কি লেখা যাবে, আণবিক ভর, মানে হচ্ছে 58 কত গ্রাম, 7 গ্রাম। তার মানে আমরা বলতে পারি 58.7 গ্রাম নিকেল ধাতু জমা করতে 2 ইন্টু 96,500 কুলম্ব পরিমাণ আমাদের তড়িৎ লাগবে। আমাদের দ্রবণে অবশিষ্ট আমাদের নিকেল কতটুকু আছে, 1.3322 গ্রাম। তাহলে আমাদের এই 1.3322 গ্রাম অবশিষ্ট যে নিকেল আছে তার জন্য কত কুলম্ব তড়িৎ লাগবে সেটা আমরা বের করবো। তাহলে আমরা এবার ফাইনালি কি বলতে পারি যে সুতরাং সুতরাং দেখেন কি বলতে পারবো, 58.7 গ্রাম আমাদের নিকেল ধাতু জমা করতে আমাদের প্রয়োজনীয় তড়িতের মান কতটুকু লাগবে, 2 ইন্টু 96,000 কত বলতো 500। তাহলে 58.7 গ্রাম নিকেল 2+ আয়ন, আয়নকে আয়নকে তড়িৎ দ্বারে সঞ্চিত, তড়িৎ দ্বারে সঞ্চিত করতে বিদ্যুৎ প্রয়োজন কতটুকু, এই দেখেন 2 ইন্টু 96,500 কুলম্ব। 58.7 গ্রাম নিকেল আয়নটাকে যদি আমরা তড়িৎ দ্বারা সঞ্চিত করতে যাই তাহলে 2 ইন্টু 96,500 কুলম্ব তড়িৎ লাগবে। আমাদের অবশিষ্ট কতটুকু ছিল, 1.3322 গ্রাম নিকেল 2+ কে আমরা যদি তড়িৎ দ্বারা সঞ্চিত করতে যাই তখন আসলে বিদ্যুৎ কতটুকু লাগবে। দেখেন তখন রেজাল্ট হবে 2 ইন্টু 96,500 ভাগ হচ্ছে আমাদের 58.7 ইন্টু হচ্ছে আমাদের 1.3322। এখন এখানে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 438015 এত কুলম্ব। তার মানে আমরা অবশিষ্ট যে নিকেলটা ছিল সেটাকে
তড়িৎ দ্বারে সঞ্চিত করতে ফাইনালি আমাদের 4380.15 কুলম্ব কি লাগবে? তড়িৎ লাগবে।